আচ্ছা, তো এর আগের ক্লাসে আমরা কি পড়ছিলাম? এর আগের ক্লাসে আমরা এই পেজ পর্যন্ত এগুলো পড়ছিলাম যে আমাদের আহ, আমাদের যেগুলো বিশুদ্ধ অ্যাসিড আছে, এগুলো আমাদের মানে পানি যোগ করার আগে এরা অ্যাসিড ধর্ম প্রদর্শন করে না, কারণ এদের এখানে হাইড্রোজেন আয়নটা থাকে না। হাইড্রোজেন আয়ন আমাদের কখন আসে? যখন আমরা জলীয় দ্রবণে দ্রবীভূত করব, তখন এরা হাইড্রোজেন আয়ন প্রদান করে এবং তখনই কেবল এরা অ্যাসিড ধর্ম প্রদর্শন করে। এবং বিশুদ্ধ অ্যাসিড বিদ্যুৎ পরিবহন করে না। আর জলীয় দ্রবণে দ্রবীভূত হওয়ার পরে হাইড্রোজেন আয়ন দান করার পরে বিদ্যুৎ পরিবহন করে। এবং যেহেতু আমাদের শক্তিশালী অ্যাসিড আহ পুরোপুরি বিয়োজিত হয়, সেহেতু এখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি থাকে। আর আমাদের দুর্বল অ্যাসিড যেহেতু কম পরিমাণে বিয়োজিত হয় বা আংশিক বিয়োজিত হয়, সেহেতু এখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ অনেক কম থাকে। এগুলো আমরা দেখছি। আর এরপরে এরপরে আমাদের গাঢ় অ্যাসিড। তো গাঢ় অ্যাসিড কি? গাঢ় অ্যাসিড হচ্ছে আমরা যদি অল্প পরিমাণ পানিতে যদি অধিক পরিমাণে অ্যাসিড যদি মিশ্রিত করা হয়, যে পানিতে যদি অধিক পরিমাণে অ্যাসিড মিশ্রিত করা হয়, যদি অধিক পরিমাণে অ্যাসিড মিশ্রিত করা হয়, তাহলে অল্প পরিমাণ পানিতে যদি অধিক পরিমাণে অ্যাসিড মিশ্রিত করিস, তাহলে আমাদের যে যে দ্রবণটা তৈরি হবে অ্যাসিডের, সেটা হবে আমাদের গাঢ় অ্যাসিড। মিশ্রিত করলে আমাদের গাঢ় অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গাঢ় অ্যাসিড পাওয়া যায়। ওকে, তাহলে তাহলে আমাদের গাঢ় অ্যাসিডে কি? আমাদের গাঢ় অ্যাসিডে হবে পানির পরিমাণ কম থাকবে এবং অ্যাসিডের পরিমাণটা আমাদের বেশি থাকবে। সো গাঢ় অ্যাসিড আমাদের কোনগুলা? এই যে HCl আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, তারপরে নাইট্রিক অ্যাসিড, আমরা জানি এগুলো আমাদের শক্তিশালী অ্যাসিড। এগুলো আমাদের ছিল, এবং এই সব শক্তিশালী অ্যাসিড কিন্তু এই যে আমাদের হাতে, মুখে, চোখে বা শরীরে পড়লে অনেক ক্ষতের সৃষ্টি হয়। এই জন্য ল্যাবরেটরিতে এগুলা ব্যবহার করার আগে আমাদের হ্যান্ড গ্লোভস, চোখে যে আমাদের এই যে একটা যে বড় একটা চশমা পরা হয়, এটাকে বলা হয় আর কি গগলস। সো অ্যাপ্রন পরা লাগে, মাস্ক পরা লাগে, না হলে এগুলো চোখে মুখে নাক দিয়ে যদি ঢোকে তাহলে অনেক বেশি শরীরের ক্ষতি হয়ে যাবে। সো এগুলো আমাদের ল্যাবরেটরিতে ইউজ করার আগে এইসব মানে সেফটি মেজার গুলো আমাদের মেনটেন করা লাগে। আচ্ছা, তো এখন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনটা? HCl, এটা আমরা জানি। তো এই যে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের কিভাবে সৃষ্টি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানিতে দ্রবীভূত করার পরে যে দ্রবণটা উৎপন্ন হয় তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে। আচ্ছা দেখ, এই যে আমাদের HCl কিন্তু একটা গ্যাস। তো এটা এটা এই সাধারণ অবস্থায় কিন্তু অ্যাসিড হিসেবে কাজ করবে না। এটা আমাদের কখন অ্যাসিড হিসেবে কাজ করবে? যখন আমরা এটাকে পানির সাথে মিশ্রিত করব এবং এর জলীয় দ্রবণ তৈরি করব। এখন এই জলীয় দ্রবণটা আমাদের এখানে অ্যাসিড হিসেবে কিসের জন্য কাজ করবে? কারণ আমরা জানি যে জলীয় দ্রবণ আমরা তৈরি করলে এই জলীয় দ্রবণ থেকে হাইড্রোজেন আয়ন বিয়োজিত হবে এবং ক্লোরাইড আয়ন বিয়োজিত হবে। এবং এই হাইড্রোজেন আয়নের জন্যই এইটা মূলত অ্যাসিড ধর্ম প্রদর্শন করে, আমরা এটা জানি। কিন্তু এ যখন গ্যাস অবস্থায় ছিল, তখন কিন্তু অ্যাসিড ধর্ম প্রদর্শন করবে না, কারণ তখন এইখান থেকে আমাদের কোনো ধরনের হাইড্রোজেন আয়ন বিয়োজিত হবে না। তো এই জিনিসগুলো আমরা জানি। তো তাহলে দেখ, এই যে তাহলে তুলনামূলক কম পরিমাণে পানিতে যদি অধিক পরিমাণে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস দ্রবীভূত যদি থাকে, তাহলেই আমাদের গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সৃষ্টি হবে। মানে যে অ্যাসিডের দ্রবণে পানির পরিমাণটা কম থাকবে, সেইটা হবে আমাদের গাঢ় অ্যাসিড। আমরা তো একটু আগেই দেখলাম। আসছে, তো এইখানে আমাদের যে তাহলে আমাদের HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের কিভাবে সৃষ্টি হয় এটা জানতে হবে। যে HCl গ্যাসের সাথে পানি যোগ করে জলীয় দ্রবণটা সৃষ্টি করলেই আমাদের HCl গ্যাস পাওয়া যাবে। তো আমাদের গাঢ় HCl গ্যাস যে বোতলে রাখা হয়, সেই বোতলে খুললেই হালকা কুয়াশার মতো সৃষ্টি হয়। এবং এইখানে এই জিনিসটা আরো ভালোভাবে জানতে হবে।
যে এইখানে এই যে তীব্র ঝাঁঝালো গন্ধ এইখানে পাওয়া যায়, এই যে তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। তো এখানে তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, এই সিএল গ্যাস আমরা যখন খুলবো তখন তীব্র ঝাঁঝালো গন্ধটা পাওয়া যায়, সো এটা এক প্রকারই মুখস্থ রাখতে হবে। সো এই সিএল গ্যাস আমরা যখন পাত্রের মুখ যদি আমরা খুলে দিই তাহলে তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যাবে। এটা এমসিকিউ তে আসতে পারে যে কোন গ্যাস থেকে তীব্র ঝাঁঝালো গন্ধ আসে, তো এটা হবে এইচসিএল গ্যাস। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং এইচসিএল গ্যাস আমাদের কিভাবে আসে এই বিক্রিয়াটাও মনে রাখতে হবে। সো বিক্রিয়াটা তো সহজ। আচ্ছা, এই জিনিসটা গেল। তাহলে এখানে গাঢ় অ্যাসিড কি? আমাদের গাঢ় অ্যাসিড হচ্ছে যে অ্যাসিডে পানির পরিমাণ কম, অ্যাসিডের পরিমাণটা বেশি থাকবে। আচ্ছা, এরপরে আছে আমাদের গাঢ় নাইট্রিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিডের সংকেত তো জানিস, এটা হচ্ছে HNO3। সো আমাদের এটা তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসকে পানিতে দ্রবীভূত করে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। সো এই বিক্রিয়াগুলো আমাদের জানতে হবে। তো নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়, এগুলা বিক্রিয়া অবশ্যই জানা লাগবে, কারণ এগুলো এমসিকিউ তে আসতে পারে। এমসিকিউ তে তো জিজ্ঞেস করতে পারে যে 4টা বিক্রিয়া দিয়ে দিতে পারে, দিয়ে দিয়ে জিজ্ঞেস করবে যে কোনটি নাইট্রিক অ্যাসিড তৈরির বিক্রিয়া। তো এইখানে দেখবি যে সব অপশনেই নাইট্রিক অ্যাসিড আছে, কিন্তু এই যে আমাদের এই বিক্রিয়ক গুলা ভিন্ন ভিন্ন দিয়ে দিতে পারে। সো কাদের বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড সৃষ্টি হয় এটা ভালোভাবে জানতে হবে। তো আমাদের এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় HCl এবং পানির বিক্রিয়ায়, আর আমাদের নাইট্রিক অ্যাসিড তৈরি হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং পানির বিক্রিয়ায়। আচ্ছা, তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং পানি এর বিক্রিয়া আমাদের কি সৃষ্টি হবে? এর বিক্রিয়ায় সৃষ্টি হবে আমাদের নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, নাইট্রিক অ্যাসিড এবং এইখানে নাইট্রোজেন মনোঅক্সাইড। তো এখানে যদি একটা অক্সিজেন, এটাকে বলে নাইট্রোজেন মনোঅক্সাইড। আচ্ছা, এইখানে তাহলে আমরা যদি এইখানে যদি সমতা করি তাহলে দেখ, এইখানে একটা নাইট্রোজেন আর এইখানে দুইটা নাইট্রোজেন, এইখানে অক্সিজেন হয়ে গেছে তিনটা, এইখানে হয়ে গেছে চারটা। তাহলে আমরা যদি এইখানে সমতা করার জন্য এইখানে হাইড্রোজেন দুইটা, এইখানে একটা, তাহলে এখানে দুই দিলে এখানে অক্সিজেন হবে ছয়টা, এখানে হবে 7টা। তাহলে এখানে অক্সিজেন 7টা হলে কিন্তু বাম দিকে সমতা করার কোনো বুদ্ধি থাকবে না, কারণ বাম দিকে। আচ্ছা, এখানে যদি আমরা দুই দেই তাহলে 7টা না, তাহলে এখানে 3 × 2 = 6, আর এখানে 7। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, এটাই তো সমতা। আচ্ছা, তো এই এই বিক্রিয়াটা মনে রাখবি। মানে সমতা তো তুই এমনি এমনি নিজে বিক্রিয়া দেখেই তো সমতা করতে পারবি, তবে কার সাথে কার বিক্রিয়া নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে এটাই আগে ভালোভাবে মাথায় রাখতে হবে। তো আমাদের এই যে নর্মাল নিয়ম, যে কম পরিমাণে পানিতে অধিক পরিমাণে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আমরা যদি দ্রবীভূত করি তখন আমাদের গাঢ় নাইট্রিক অ্যাসিডটা সৃষ্টি হবে। সো এখানে আমাদের গাঢ় অ্যাসিড সৃষ্টি করার শর্ত হচ্ছে পানির পরিমাণ কম থাকতে হবে। এই যে সেম ভাবে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো এর এই বোতলের মুখ খুললে হালকা কুয়াশার মতো বের হয়, এবং এইখানেও আমাদের তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। এখন এই যে আমাদের এইখান থেকে এইটা এইটা আমাদের পরীক্ষাতে আসবে, যে নাইট্রিক অ্যাসিডের যে কাঁচের বোতলে রাখা হয় সেই বোতল বাদামি বর্ণ হয়, কারণ নাইট্রিক অ্যাসিড যে কাঁচের বোতলে রাখা হয় সেই কাঁচের বোতলের মধ্যে যদি কোনোভাবে আলো প্রবেশ করে তাহলে বোতলের নাইট্রিক অ্যাসিড আলোর উপস্থিতিতে ভেঙে যায়। নাইট্রিক অ্যাসিড যাতে আলোর উপস্থিতিতে না ভাঙে সেই জন্য একে বাদামি বর্ণের বোতলের মধ্যে রাখা হয়, কারণ বাদামি বর্ণের বোতলের মধ্যে আলো প্রবেশ করতে পারে না। তাহলে এইটা আমাদের অবশ্যই খ নাম্বারে আসবে, এবং এটা তুই টেস্ট পেপার সলভ করতে গিয়ে দেখবি যে এটা অনেক প্রশ্নে খ নাম্বারে এটা আসছে। তো এই জিনিসটা ভালোভাবে মুখস্থ রাখবি। এটা তো সিম্পল, যে আমাদের নাইট্রিক অ্যাসিডের বোতল খুললে যেহেতু তীব্র ঝাঁঝালো গন্ধ বের হয়, প্লাস হচ্ছে যে যদি এর মধ্যে আলো প্রবেশ করে তাহলে নাইট্রিক অ্যাসিড ভেঙে যেতে পারে। সো যেহেতু বাদামি বর্ণের এই বোতলের মধ্যে আলো প্রবেশ করতে পারে না, সেহেতু একে বাদামি বর্ণের বোতলে রাখা হয়, শেষ। আর বিক্রিয়াটা এখানে মনে রাখতে হবে। তো এই জিনিসগুলা অবশ্যই মাথায় রাখতে হবে এমসিকিউ এর জন্য। এরপরে গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিড আমাদের তৈরি হয় সালফার ট্রাইঅক্সাইড গ্যাসের সাথে, আর সালফার ডাইঅক্সাইড গ্যাসের সাথে আমাদের কি
আমাদের কি সৃষ্টি হবে? সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড হচ্ছে মেবি H2SO3 নাকি এরকম। আচ্ছা, তাহলে সালফার ট্রাইঅক্সাইড গ্যাসের সাথে পানিতে দ্রবীভূত হয়ে সালফিউরিক অ্যাসিড সৃষ্টি করবে, এই যে সেম। তাহলে কম পরিমাণ পানিতে অধিক পরিমাণে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস আমরা যদি মিশ্রিত করি তাহলে আমাদের গাঢ় সালফিউরিক অ্যাসিড সৃষ্টি হবে। সো বিক্রিয়াটা অবশ্যই মনে রাখতে হবে যে সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি দিলে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, তো এইখানে মনে হয় আর তো এইখানে তিনটা বিক্রিয়ার মধ্যে HCl এর হচ্ছে HCl এর সাথে পানির বিক্রিয়া, নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া। এরপরে হ্যাঁ, এরপরে আমাদের এই যে আমাদের বইগুলোতে তিনটাই কেবলমাত্র আমাদের বইয়ে কেবলমাত্র তিনটা গাঢ় অ্যাসিড নিয়ে বলা আছে, এবং আমরা এর আগে যে অ্যাসিডের জিনিসগুলো পড়ছিলাম বা শক্তিশালী অ্যাসিডের পড়াগুলো পড়ছিলাম ওইখানেও আমরা এই তিনটা শক্তিশালী অ্যাসিড নিয়েই মূলত পড়ছি, সালফিউরিক অ্যাসিড, HCl এবং নাইট্রিক অ্যাসিড। আর আমাদের কার্বনিক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিড ছিল দুর্বল। সো আমাদের বইতে এই তিনটাই শুধুমাত্র শক্তিশালী অ্যাসিড নিয়ে পড়া, এবং তাহলে এই তিনটা শক্তিশালী অ্যাসিডের আমাদের বিক্রিয়াগুলো জানতে হবে এবং কিভাবে তৈরি করা হয়, যে কম পরিমাণে পানিতে অধিক পরিমাণে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস বা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বা HCl গ্যাস। সো এগুলো মনে রাখতে হবে। এগুলো MCQ এবং খ নম্বরে দুই জায়গাতেই কাজে লাগবে। এবং এই যে আমাদের ক্ষারকের জিনিসগুলো তো কালকে ফার্স্ট ক্লাসে আমরা পড়ছিলাম। সো ফার্স্ট ক্লাসে এটা এটা পড়াইছি, কারণ আমাদের এই যে ক্ষার এবং ক্ষারকের যে প্রশমন বিক্রিয়াটা লবণ উৎপন্ন করতে, ওইটার জন্য আমাদের এই জিনিসটা লাগে। সো এটা তো আমরা পড়ছি। সো আবার একবার দেখাই দিই, সংজ্ঞাগুলো আমাদের লেখা ছিল যে এ ক্ষারকের ক্ষেত্রে অক্সাইডও হইতে পারবে, হাইড্রোক্সাইডও হইতে পারবে, আমরা এটা দেখছি। তাহলে এই যে অক্সাইডও ক্ষারক, হাইড্রোক্সাইডও ক্ষারক, এবং এই যে এখানে ক্যালসিয়াম এবং পটাশিয়াম তো এরা নিজে ধাতু। আর অ্যামোনিয়াম কি? অ্যামোনিয়াম হচ্ছে আমাদের এই যে ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক। আচ্ছা, তাহলে তাহলে এইগুলার হাইড্রোক্সাইডও আমাদের কি হবে? ক্ষারক হবে। এবং এই যে এদের বিক্রিয়ায় যে লবণ এবং পানি উৎপন্ন হয় এগুলা তুই জানিস। এই যে আমাদের তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং এই যে আমাদের এই যে এটা তো গ্রুপ 2 এর মূলক ক্যালসিয়াম, এটা গ্রুপ 1 এর মূল। সো এগুলার হাইড্রোক্সাইড এবং অক্সাইড যে ক্ষারক হয় আমরা এটা জানি, এই যে যেমন সোডিয়াম অক্সাইড। এবং গ্রুপ 1 এবং 2 এর বাইরেও আমাদের যে আরো দুইটা আছে, এই যে কপার অক্সাইড এবং ফেরাস হাইড্রো অক্সাইড, কারণ এই যোজনী 2 হলে ফেরাস, 3 হলে ফেরিক, আমরা এটা জানি। তো গ্রুপ 1 এবং 2 এর বাইরে আমাদের এই দুইটা একটু এক্সট্রা ভাবে মনে রাখা লাগে। এটা তোকে কালকেও আমি বলছিলাম একবার, যে কপার হাইড্রোক্সাইড এবং এইখানে আরেকটা আমাদের কি আছে, আরেকটা আছে আমাদের ফেরাস হাইড্রোক্সাইড। সো গ্রুপ 1 এবং 2 এর বাইরে এই দুইটা আমাদের মনে রাখা লাগে, এছাড়া বাকিগুলো আমাদের গ্রুপ 2 এর। এবং আরেকটা আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবং তোকে কালকে অ্যামোনিয়াম আয়নের কথা তো জানিস, তো আমরা আরো একটা আয়নের কথা বলছিলাম যে ফসফোনিয়াম আয়ন PH4+। এইগুলা আছে আমাদের এই যে, এগুলো মনে রাখবি যে ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক, এই দুইটা। তাহলে তাহলে এদের সাথে হাইড্রোক্সাইড যদি বসাই দিস, তাহলে অ্যামোনিয়ামের যোজনী কত? 1। এবং হাইড্রোক্সাইডের যোজনী 1। এবং ফসফোনিয়ামের যোজনী কত? 1। হাইড্রোক্সাইডের যোজনী কত? 1। সো এগুলো যেহেতু ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক, সেহেতু এদের আমাদের যে হাইড্রোক্সাইড যৌগগুলো হবে এগুলো আমাদের ক্ষারক হবে। আর আমরা তো এই যে আমাদের তো অ্যামোনিয়াম ক্লোরাইড, ফসফোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, ফসফোনিয়াম সালফেট, এগুলো তো লবণ, আমরা এগুলো জানি। এবং এখানে কি বলছে, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হওয়াকে অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়া বলে। এগুলো আমরা জানি আগে থেকেই। তো আমাদের তাহলে যদি প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা আসে, তাহলে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হওয়ার যে বিক্রিয়াটা, এটা হচ্ছে অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়া। তাহলে এখানে বলা যায় অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে এবং ক্ষার অ্যাসিডকে প্রশমিত করে। এগুলো আমাদের মোটামুটি জানা আছে আগে থেকেই, তারপরে এগুলো আমরা পড়ছিলাম। এরপরে আচ্ছা দাঁড়া, এখানে আমাদের কি আছে এখানে? হ্যাঁ, তো আমরা কিন্তু ক্ষারের সংজ্ঞাও কিন্তু আমরা পড়ছিলাম। সো ক্ষার এবং ক্ষারক কিন্তু এক ছিল না, আমরা এটা পড়ছিলাম।
সো ক্ষার আমাদের কি ছিল? ক্ষার ছিল আমাদের ধাতু, এবং ধাতুর মতো যেগুলো ক্রিয়াশীল যৌগমূলক তাদের শুধুমাত্র হাইড্রোক্সাইড যৌগ থাকতে হবে। অক্সাইড থাকলে এটা কিন্তু ক্ষারক, আহ সরি, অক্সাইড থাকলে এটা কিন্তু ক্ষার হবে না, এটা হবে ক্ষারক। এবং এখানে আরেকটা শর্ত ছিল যে পানিতে দ্রবণীয় হইতে হবে। সো সেম ভাবে আমরা এ- এ- এই জিনিসটা কিন্তু দেখছিলাম যে ক্যালসিয়াম অক্সাইড ক্ষার হবে, সরি ক্ষারক হবে, কিন্তু ক্ষার হবে না, কারণ এখানে হাইড্রোক্সাইড নেই। আবার এই যে ফেরাস হাইড্রোক্সাইড, এইখানে হাইড্রোক্সাইড আছে, কিন্তু লোহা অনেক শক্ত একটা ধাতু হওয়ার কারণে এটা পানিতে দ্রবীভূত হয় না, জন্য এটাও ক্ষারক, ক্ষার হবে না, এটাও ক্ষারক হবে না, কিন্তু দুইটাই ক্ষার। এই যে আমাদের বলছে যে ক্ষার হবার জন্য দুইটা শর্ত আছে, আমরা এগুলো দেখছিলাম যে হাইড্রোক্সাইড থাকতে হবে এবং পানিতে দ্রবীভূত হইতে হবে। আচ্ছা, তারপর এখানে এই রিডিং করলেই বুঝতে পারবি যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, কারণ সোডিয়ামে আমাদের দুইটা শর্তই এখানে পালন করে, হাইড্রোক্সাইডও আছে এবং এটা পানিতেও দ্রবণীয়। আবার এই যে ফেরাস হাইড্রোক্সাইডকে ক্ষার বলা যায় না, কারণ এখানে হাইড্রোক্সাইড আছে ঠিক আছে, মানে প্রথম শর্তটা মানছে ঠিক আছে, কিন্তু এটা পানিতে দ্রবীভূত হবে না, জন্য এটা ক্ষার হবে না। আবার ক্যালসিয়াম অক্সাইড ক্ষারক, কারণ এইখানে আমাদের হাইড্রোক্সাইড মূলক নাই। এই যে তাহলে এখানে কি, যাদের হাইড্রোক্সাইড থাকবে এবং পানিতে দ্রবণীয় তারাই কেবলমাত্র ক্ষার হবে। আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তাই এই যে আমাদের বলা যায় সব ক্ষারকই ক্ষার, কিন্তু সব ক্ষারই, সরি, সব ক্ষারকই ক্ষার নয়, কিন্তু সব ক্ষারই ক্ষারক। এটা ফার্স্ট ক্লাসেও একবার বুঝাইছিলাম। আচ্ছা, এখন এই জিনিসটা আমাদের লাগবে এমসিকিউ এর জন্য। এই যে আমাদের কোন কাজে কোনটা ইউজ করা হয়। আচ্ছা দেখ, তাহলে আমাদের এইখানে টয়লেট পরিষ্কার করার জন্য যে টয়লেট ক্লিনার ব্যবহার করা হয় তার মধ্যে আমাদের কি থাকে? সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার থাকে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে টয়লেট ক্লিনারের মধ্যে থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং আমাদের যে গ্লাস ক্লিনারের মধ্যে থাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা জিনিস এমসিকিউ তে অবশ্যই অবশ্যই আসবে। তো আমাদের টয়লেট ক্লিনারের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং গ্লাস ক্লিনারের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা জিনিস অবশ্যই এমসিকিউ তে আসবে, এবং এই দুইটা জিনিস ভালোভাবে মনে রাখবি, কারণ এগুলোতে আমাদের কনফিউশন সৃষ্টি হয় যে কোনটার হাইড্রোক্সাইড কোথায়। তাহলে টয়লেটে লাগে সোডিয়াম এবং গ্লাসে লাগে অ্যামোনিয়াম। ওকে, এরপরে এরপরে আমাদের লঘু ক্ষার। সো আমরা লঘু অ্যাসিডের সংজ্ঞা তো পড়ছিলাম। লঘু অ্যাসিডের সংজ্ঞা কি? লঘু অ্যাসিডের সংজ্ঞা ছিল আমাদের যদি বেশি পরিমাণ পানির মধ্যে কম পরিমাণে অ্যাসিড থাকে তাহলে আমরা সেটাকে বলতাম লঘু অ্যাসিড। তাহলে সেম ভাবে আমাদের যদি বেশি পরিমাণ পানির মধ্যে যদি কম পরিমাণে ক্ষার থাকে তাহলে সেটাকে আমরা বলবো লঘু ক্ষার। এই যে বেশি পরিমাণে পানির মধ্যে যদি কম পরিমাণে ক্ষার যোগ করা হয় তাহলে সেই দ্রবণকে আমরা বলবো লঘু ক্ষারের দ্রবণ। তাহলে লঘু এবং এবং গাঢ়, এই দুইটা জিনিসের মধ্যে আশা করি পার্থক্য বুঝতে পারছিস। তাহলে গাঢ়র মধ্যে আমাদের কি থাকে? মানে গাঢ় অ্যাসিড বা ক্ষার হইতে গেলে এইখানে আমাদের পানি থাকবে কম, আর লঘুতে আমাদের পানি থাকবে বেশি। ওকে, তাহলে দেখ লিটমাস পরীক্ষা, তাহলে আমাদের আমাদের ক্ষারের লিটমাসের আমাদের এই যে ইয়েটা কি ছিল? লা নি। তার মানে ক্ষার আমাদের লাল লিটমাসকে নীল করবে, আমরা এটা জানি। তাহলে আমাদের ক্ষারের ধর্মগুলো কি? ক্ষারের ধর্ম হচ্ছে, এই যে দেখো বলছে যে লিটমাস কাপড়ের এই দ্রবণের মধ্যে যোগ করো, দেখবে যে লাল লিটমাস আমাদের নীল বর্ণ ধারণ করেছে। তাহলে লাল লিটমাস আমাদের নীল হয়ে যাবে। এই যে তাহলে ক্ষার দ্রবণ শুধু লাল লিটমাস পেপারকে নীল করে, তাহলে লালকে নীল করবে, এটা আমরা জানি। আচ্ছা, অনুভব কি? আমাদের ক্ষার দ্রবণ গুলা হচ্ছে এই যে আমাদের পিচ্ছিল। এই জিনিসটা মাথায় রাখবি যে ক্ষার দ্রবণ গুলো আমাদের পিচ্ছিল অনুভূতি সৃষ্টি করে হাতের মধ্যে নিলে, তাহলে ক্ষার দ্রবণ হচ্ছে আমাদের পিচ্ছিল জাতীয় পদার্থ। আর এসিড আমাদের কি ছিল? এসিড ছিল টক। এসিডের স্বাদ কি ছিল? টক। কিন্তু এইখানে আমাদের ক্ষারের স্বাদ কি রকম এটা দেয় নাই, কিন্তু এটা আমরা যদি হাতে নেই বা শরীরে লাগলে এটা পিচ্ছিল অনুভব হবে। ক্ষার কোনগুলা বলতো? বলতো ক্ষার হচ্ছে যে আমাদের ইয়া আছে না, ওই যে আমাদের এই যে কাপড় কাচা সাবানটা আছে না, যেগুলোকে আমরা কাঁচা সাবান বলি, ওই কাপড় কাচা সাবান কিন্তু পুরাটাই
ক্ষার দিয়ে তৈরি। কাপড় কাচা সাবান দেখবি যে অনেক বেশি আহ ওইরকম হয়। সো মানে অনেকটাই আমাদের কাপড় কাচা সাবানটা অনেকটাই আমাদের এই যে পিচ্ছিল প্রকৃতির হয়। সব সাবানই মূলত ক্ষার দ্বারাই তৈরি। সো এই জন্য সাবানগুলো আমাদের পিচ্ছিল প্রকৃতির হয়। সো ম্যাক্সিমাম সাবানই আমাদের মূলত ক্ষার দ্বারাই তৈরি করা হয়। এটা মনে হয় তোদের বইয়ে নাই যে সাবানগুলো আমাদের ক্ষার দ্বারা তৈরি। আচ্ছা যাই হোক। তাহলে এইখানে আমাদের ক্ষারের যে লঘু ক্ষারের সংজ্ঞাটা লিটমাস পরীক্ষায় কোন বর্ণ চেঞ্জ করে এবং এদের অনুভব বা এরা আমাদের কোন প্রকৃতির, এগুলো এমসিকিউ এর জন্য মাথায় রাখা লাগবে। আর হ্যাঁ, এখানে আমাদের ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে যে ধাতব লবণটা কি। ধাতব লবণ কি? ধাতব লবণ বলতে আমরা এতদিন যে এসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয় পড়ে আসলাম, সবগুলোই কিন্তু আমাদের ধাতব লবণই ছিল। যেমন আমাদের সোডিয়াম একটা ধাতু, এর লবণ কি? সোডিয়াম সালফেট। আবার ধর যে অ্যালুমিনিয়াম, এটা যদিও গ্রুপ একে নাই, তারপরও অ্যালুমিনিয়াম আমাদের কিন্তু একটা ধাতু, কারণ আমাদের হাঁড়ি পাতিল যেগুলো তৈরি করা হয় সব ম্যাক্সিমামই কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়। সো অ্যালুমিনিয়াম একটা ভালো একটা ধাতু। সো অ্যালুমিনিয়ামের লবণ তাহলে আমাদের কি হবে? আমরা যদি অ্যালুমিনিয়াম সালফেট লিখি তাহলে সালফেটের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী 3 আমরা জানি, তাহলে এরকম হবে। আবার যদি আমরা নাইট্রেট লিখি তাহলে নাইট্রেটের যোজনী 1, অ্যালুমিনিয়ামের যোজনী 3। সো এগুলা মানে আমাদের এই ধাতুর, এগুলো আছে আমাদের ধাতব লবণ। আচ্ছা, তো এগুলো আমাদের সেম ভাবে এই যে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও কিন্তু একটা শক্তিশালী ক্ষার, কারণ এটা আমাদের ধাতুর হাইড্রোক্সাইড, মানে শক্তিশালী ক্ষার হবে। এগুলা এগুলা মনে রাখবে, এগুলো গ্রুপ 1 2 এর বাইরে হলেও এগুলো আমাদের ধাতু। ওকে। তো অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। সো লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে পানির পরিমাণটা আমাদের বেশি থাকবে। আচ্ছা, সো এগুলা তাহলে আমাদের এখানে যে আমাদের জেনারেল নিয়মটা কি? জেনারেল নিয়মটা আমি যদি বলি, তারা লিখে দেই। আচ্ছা, জেনারেল নিয়ম বলতে তাহলে আমাদের এই যে ধাতব লবণ, এই যে আমাদের যতগুলো ধাতব লবণ আছে, সোডিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হইতে পারে, মানে যতগুলো আছে আর কি। সো এরা আমাদের এই যে ধাতব লবণ সমূহ, ধাতব লবণ সমূহ আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায়, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় ওই ধাতুর হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তাহলে ওই ধাতুর হাইড্রোক্সাইড উৎপন্ন করে। যেমন এইখানে তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? যদি ধর যে সোডিয়াম সালফেট যদি বিক্রিয়া করে, তাহলে সোডিয়াম সালফেট যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, না না, এখানে সোডিয়াম সালফেট না, যেহেতু আমাদের ক্ষারটা সোডিয়াম মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের, সেহেতু আমরা অন্য একটা ধাতুর লবণ নিব। ধর যে অ্যালুমিনিয়াম সালফেট আমরা নিলাম, তাহলে অ্যালুমিনিয়াম সালফেট যদি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে এখানে কি উৎপন্ন হবে? ওই ধাতুটার মানে যে ধাতুর লবণ, ওই ধাতুর হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। তাহলে অ্যালুমিনিয়ামের হাইড্রোক্সাইড কি হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, AlOH3। সো ওই ধাতুর হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো বিক্রিয়া কিন্তু তোকে মাথায় রাখতে হবে। সো এই যে তোর বইয়ে একটা জিনিস লেখা আছে, ধাতব নাইট্রেট লবণ ব্যবহার করা হয়েছে। এছাড়াও ধাতব নাইট্রেট লবণ ব্যতীত ধাতব ক্লোরাইড, ধাতব সালফেট, ধাতব কার্বনেট ইত্যাদি লবণও আমাদের সেম বিক্রিয়াটা হবে, ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। সো আমাদের এইখানে বইতে শুধুমাত্রই নাইট্রেট লবণের বিক্রিয়াটা দেওয়া। সো এইখানে দেখ যে আমাদের নাইট্রেট বাদেও, এই যে নাইট্রেট বাদেও সালফেট হইতে পারে, ক্লোরাইড হইতে পারে, কার্বনেট হইতে পারে, আমাদের সবগুলোই সেম বিক্রিয়া হবে। মানে এইখানে আমাদের এই যে অ্যালুমিনিয়াম নাইট্রেট যেমন আমাদের একটা ধাতব লবণ, মানে অ্যালুমিনিয়াম নাইট্রেট আমাদের যে একটা ধাতব লবণ, এটা এটা কি হবে? Al3।
আমি আমি আবার সেম ভাবে যে লিখে দিলাম যে অ্যালুমিনিয়াম সালফেট, এই যে Al2SO4 3, আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, আবার অ্যালুমিনিয়াম কি অ্যালুমিনিয়াম কার্বনেট, তাহলে Al2CO3 সেম। এই যে এগুলো সবগুলোই কিন্তু আমাদের ধাতব লবণ, সো সেম এগুলা সবাই আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে একই বিক্রিয়া দিবে। সো এখন আমরা যদি বিক্রিয়াটা দেখি, যে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংজ্ঞা হচ্ছে এরকম, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে তাহলে আমাদের এখানে কি উৎপন্ন হবে? দেখ, এইটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এর প্লাসটা গিয়ে ধরবে এর মাইনাসকে, তাহলে এখানে আমাদের কি হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তো আমাদের এই এই দেখ, এই আমি যে একটা লাইন লিখে দিলাম যে ধাতব লবণ সমূহ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় ওই ধাতুর হাইড্রোক্সাইড উৎপন্ন করে, এটা তুই যদি মুখস্থ নাও থাকে তাও তো তুই বিক্রিয়াটা কিন্তু লিখতে পারবি যে এর প্লাস গিয়ে ধরবে এর মাইনাসকে, তাহলে কি উৎপন্ন হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে হাইড্রোক্সাইড এখানে 3 হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আর কি এখানে বাকি আছে? এর প্লাস এর মাইনাস, তার মানে সোডিয়াম নাইট্রেট। ওকে, তাহলে দেখ এখানে হাইড্রোক্সাইড হচ্ছে 3টা, তাহলে এখানে আমরা দিব 3, এবং তাহলে সোডিয়াম এখানে 3টা, এখানে দিব 3। দেখ এখানে নাইট্রেট 3টা, এখানে নাইট্রেট 3টা, অ্যালুমিনিয়াম একটা, অ্যালুমিনিয়াম একটা, হাইড্রোক্সাইডও আমাদের সেম হয়ে গেছে। আচ্ছা, তো এটা আমাদের হচ্ছে বিক্রিয়া। হ্যাঁ, এখন আমাদের এইখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে। দেখ, অ্যালুমিনিয়াম যেহেতু আমাদের অনেক ভারী ধাতু, এই যে অ্যালুমিনিয়াম আমাদের যেহেতু অনেক ভারী ধাতু, সেহেতু এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যে যৌগটা, এটা কিন্তু পানিতে দ্রবীভূত থাকবে না, এটা পাত্রের নিচে গিয়ে জমা হবে। সো এই যে এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড টেস্ট টিউবের নিচে গিয়ে জমা হবে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমাদের, আমরা যে টেস্ট টিউবে বা পাত্রে বিক্রিয়াটা আমরা যে ঘটাবো সেই টেস্ট টিউবের নিচে গিয়ে জমা হবে, কারণ এইটা অনেক ভারী ধাতু। কিন্তু আমাদের এই যে হাঁড়ি পাতিল কড়াই, তারপরে গ্লাস, আমাদের যাবতীয় যা কিছু আছে, আমাদের যাবতীয় যা কিছু আছে সবকিছুই কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করা হয়। সো এগুলা কিন্তু আমাদের ভারী ধাতু, তাহলে এগুলো আমাদের টেস্ট টিউবের নিচে গিয়ে জমা হবে। আচ্ছা, জমা আছে না, জমা হবে। এবং এইখানে যে পদক্ষেপটা পড়বে, মানে এই জমা হওয়া, পাত্রের নিচে গিয়ে জমা হওয়া, মানে যেইটা যে অংশটুকু গিয়ে জমা হয়, এই যে ধর এটা আমাদের একটা টেস্ট টিউব, এইখানে এসে আমাদের এই যে এইগুলা আমাদের হচ্ছে যে দানা দানা আকারে জমা হইলো, এই জিনিসটাকে কিন্তু বলা হয় অধক্ষেপ। তাহলে এই জিনিস মানে যে যেইটা জমা হয়ে এইটাকে বলা হয় অধক্ষেপ। তাহলে এই যে এইখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে অধক্ষেপ পড়বে, এর বর্ণ হবে আমাদের কি রকম? অধক্ষেপের বর্ণ হবে সাদা। তো তাহলে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? আমাদের যেগুলা এই যে প্লেট বা গ্লাস বা হাঁড়ি পাতিল, এগুলা কিন্তু যেগুলা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়, এগুলা কিন্তু ম্যাক্সিমামই আমাদের এই যে মোটামুটি সাদা বর্ণের হয়, আমাদের গ্লাস গুলা, তারপর প্লেট গুলা। তো আমাদের এর এর অধক্ষেপের বর্ণ হচ্ছে সাদা, এইটা মনে রাখতে হবে। এবং সোডিয়াম নাইট্রেট পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, কারণ সোডিয়াম নাইট্রেট কি? আমাদের সোডিয়াম নাইট্রেট হচ্ছে একটা লবণ। সো এইখানে আমাদের বিক্রিয়ার মাধ্যমে যে দুইটা জিনিস উৎপন্ন হবে, তার মধ্যে কেবলমাত্র অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটাই দ্রবীভূত অবস্থায় থাকবে, এবং দ্রবীভূত চিহ্নটা প্রকাশ করার জন্য এই যে একটা নিচের দিকে একটা তীর চিহ্ন দেয়া হয়, আর এইটা আমাদের এই যে আর আমাদের সোডিয়াম নাইট্রেট দ্রবীভূত অবস্থাতেই থাকবে। আচ্ছা, বিক্রিয়াটা তো তুই লিখতে পারবি যে প্লাসের সাথে মাইনাস দিয়ে দিবি, মাইনাসের সাথে প্লাস দিয়ে দিবি, মানে আমাদের কার সাথে কোনটা বিক্রিয়া করবে এটা তো দেখা যায়। কিন্তু এই যে আমাদের যে ধাতুর যে হাইড্রোক্সাইডটা আসবে, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম যেহেতু একটা ভারী ধাতু, সেহেতু এটা পানিতে মানে মিশবে না আর কি, ওটা পানির নিচে গিয়ে জমা হবে। আচ্ছা, তো এর বর্ণ সাদা।
অ্যালুমিনিয়ামের বর্ণ, এটা মনে রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউ তে তুই দেখবি যখন টেস্ট পেপার সলভ করতে যাবি। তাহলে এখন আমরা যদি এখানে কার সাথে বিক্রিয়া, দেখ এটা কিন্তু ফেরাস নাইট্রেট, যেহেতু যোজনী 2, সেহেতু কি এটা ফেরাস নাইট্রেট। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। পরীক্ষার খাতায় কিন্তু এইভাবে প্লাস মাইনাস দিয়ে লেখা যাবে না, পরীক্ষার খাতায় তুই তো এমনিতে বুঝতেও পারবি যে কার সাথে কোনটা যাবে। তাহলে আমাদের ফেরাসের সাথে যাবে হাইড্রোক্সাইড। তাহলে যেহেতু এখানে ফেরাসের যোজনী 2, সেহেতু এখানে আমরা 2 দিব। আচ্ছা, দেখ লোহা, লোহাও কিন্তু একটা খুবই ভারী ধাতু, সো এটাও পানির সাথে মিশবে না। আমরা যখন ক্ষার যখন পড়ছিলাম তখন আমরা দেখছি যে এটা পানির সাথে মিশে না। সো এটাও আমাদের এই যে পদক্ষেপ আকারে পাত্রের নিচে জমা থাকবে। এবং তাহলে আর আর এখানে কে যাবে, সোডিয়ামের সাথে যাবে নাইট্রেট। তাহলে সোডিয়ামের সাথে নাইট্রেট NO3। তাহলে তাহলে নাইট্রেট আছে এখানে 2টা, আমরা এখানে 2 দিব। এখানে হাইড্রোক্সাইড 2টা, এখানে 2 দিব। তাহলে সোডিয়াম 2টা 2টা মিলে গেছে। তাহলে এখানে আমাদের কে পদক্ষিপ্ত আকারে থাকবে, এখানে আমাদের পদক্ষিপ্ত আকারে থাকবে হচ্ছে ফেরাস হাইড্রোক্সাইড। তো এখানে ফেরাস হাইড্রোক্সাইড। এখন এর অদক্ষেপ আমাদের কি হবে, সবুজ অদক্ষেপ। তো আমাদের ফেরাস হাইড্রোক্সাইডের সবুজ অদক্ষেপ এই যে আমাদের টেস্ট টিউবের নিচে বা পাত্রের নিচে জমা হবে। তো ফেরাস হাইড্রোক্সাইডের সবুজ অদক্ষেপ আমাদের পাত্রের নিচে জমা হবে। ওকে। এবং এই যে আমাদের সেম ভাবে সোডিয়াম নাইট্রেট আমাদের কি থাকবে, সোডিয়াম নাইট্রেট আমাদের পানিতে দ্রবীভূত অবস্থায় থাকবে, কারণ এটা লবণ। সো সব ধরনের লবণই তো পানিতে এই দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে এটা কি হবে, আমাদের লবণটা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকবে। মানে দ্রবীভূত অবস্থায় মানে কি, দ্রবীভূত মানে পানিতে মিশে যাবে আর কি, এটা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকবে বা পানিতে এটা গলে যাবে আর কি, এইটা এরকম। সো দ্রবীভূত অবস্থায় থাকবে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ হচ্ছে আমাদের সাদা বর্ণের, ফেরাস হাইড্রোক্সাইডের পদক্ষেপ হচ্ছে আমাদের সবুজ বর্ণের। এখন আছে আমাদের ফেরিক নাইট্রেট। আমরা একটু আগে কি কি পড়লাম, আমরা কিন্তু পড়ছিলাম যে ফেরাস, এখন আমরা পড়বো ফেরিক। ফেরিক মানে ইক মানে হচ্ছে 3, তাহলে এখানে ফেরিক নাইট্রেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তো আমাদের ফেরিক নাইট্রেট আমাদের কি কি হবে, ফেরিক নাইট্রেট নিলে আমাদের এখানে হবে FeOH। তো এখানে যেহেতু যোজনী 3, সেহেতু এখানে হবে ফেরিক হাইড্রোক্সাইড। সেম ভাবে এটা আমাদের অদক্ষিপ্ত আকারে থাকবে। এইখানে আমাদের থাকবে সোডিয়াম নাইট্রেট, এইখানে যাবে 3, এইখানে যাবে 3, আমাদের মিলে যাবে। এখন দেখ, এখন আমাদের ফেরিকের বর্ণ কিন্তু হবে বাদামি বর্ণের, লালচে বাদামি। তো আমাদের এইখানে যে ফেরিক হাইড্রোক্সাইডের লালচে বাদামি, তাহলে লালচে বাদামি বর্ণের পদক্ষেপ পড়বে, লালচে বাদামি বর্ণের পদক্ষেপ পড়বে এবং সোডিয়াম নাইট্রেট আমাদের দ্রবীভূত অবস্থায় থাকবে। আচ্ছা, এটা আমরা আর বারবার না লিখি। এরপরে আছে আমাদের কপার, এরপরে আমাদের কপার। সো আমাদের কপারের এই যোজনী 1 এবং সর্বোচ্চ যোজনী 2 হয়। সো এখানে আমাদের 2। আচ্ছা, তাহলে এখানে সেম ভাবে এখানে কপারের সাথে কে আসবে, হাইড্রোক্সাইড, যেহেতু যোজনী 2 OH2। আর এইখানে সোডিয়ামের সাথে আসবে আমাদের সোডিয়াম নাইট্রেট। আচ্ছা, তাহলে এখানে দেখ, এখানে নাইট্রেট 2টা 2, এখানে সোডিয়াম 2টা, এইখানে 2। তাহলে আমাদের কপারের আমাদের কি হবে, আমাদের কপারের হবে নীল বর্ণের পদক্ষেপ। তাহলে আমাদের এইখানে কপার হাইড্রোক্সাইডের নীল বর্ণের পদক্ষেপ পড়বে। তাহলে কপার হাইড্রোক্সাইডের নীল বর্ণের পদক্ষেপ পড়বে। তাহলে কপার হাইড্রোক্সাইডের, দেখ বিক্রিয়াগুলো কিন্তু খুবই সহজ, তো বিক্রিয়া বুঝতে তো সমস্যা নাই, কিন্তু কার অদক্ষেপ পড়বে এবং কোন বর্ণের অদক্ষেপ পড়বে এইটা জাস্ট মনে রাখা লাগবে। সো আমাদের লবণের অদক্ষেপ কিন্তু পড়বে না, কারণ লবণ পানির সাথে আমাদের মিশে যাবে। আর আমাদের হাইড্রোক্সাইডটার অদক্ষেপ পড়বে। তাহলে কপার হাইড্রোক্সাইডের অদক্ষেপ পড়বে এবং সোডিয়াম নাইট্রেট আমাদের পানিতে দ্রবীভূত অবস্থায় থাকবে, এটা লিখে দিবি। আচ্ছা, এরপরে জিঙ্কের সাথে, জিঙ্কের যোজনী তো 2 আমরা জানি, তো জিঙ্ক নাইট্রেট হবে এরকম।
প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের এখানে কি হবে, জিঙ্ক হাইড্রোক্সাইড, যেহেতু যোজনী 2। এরপরে হবে আমাদের কি, এরপরে জাস্ট সোডিয়াম নাইট্রেট। এরপরে সমতা করার জন্য এইখানে যেহেতু হাইড্রোক্সাইড 2টা, এইখানে 2, এখানে নাইট্রেট 2টা, এখানে 2, তাহলে সোডিয়ামও 2টা হয়ে গেছে। তাহলে এখানে আমাদের কার অদক্ষেপ পড়বে, অদক্ষেপ পড়বে হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইডের। সো জিঙ্ক হাইড্রোক্সাইডের অদক্ষেপও সাদা বর্ণের হয়, তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের এখানে আমাদের সাদা বর্ণের অদক্ষেপ পড়বে। তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের আমাদের সাদা বর্ণের অদক্ষেপ পড়বে। তাহলে আমাদের সাদা এখানে কার কার বলতো, সাদা হচ্ছে যে অ্যালুমিনিয়াম এবং জিঙ্কের, আর কপারের হচ্ছে নীল, টেরাসের হচ্ছে যে সবুজ, ফেরিকের হচ্ছে লালচে বাদামি। আচ্ছা, তাহলে এখানে উম তাহলে এখানে আমাদের, তাহলে যে আমাদের ধাতব কার্বনেট লবণগুলো আছে, সো ফেরাস নাইট্রেট, ফেরিক নাইট্রেট, জিঙ্ক নাইট্রেট, কপার নাইট্রেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট, এদের সাথে আমাদের ক্ষারের বিক্রিয়াটা আমরা দেখলাম। সো এর বিক্রিয়াটা অবশ্যই মনে রাখতে হবে। সো এরপরে আমাদের কি বলছে, অ্যামোনিয়াম লবণ আছে। অ্যামোনিয়াম লবণ কোনটা, অ্যামোনিয়াম লবণ হইতে পারে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড, হইতে পারে অ্যামোনিয়াম সালফেট, হইতে পারে অ্যামোনিয়াম সালফেট হলে কি হবে, NF NH4 2। তারপরে অ্যামোনিয়াম কার্বনেট হইতে পারে, কার্বনেটের যোজনী 2, তাহলে এইরকম হইতে পারে। তারপর অ্যামোনিয়াম নাইট্রেট হইতে পারে, নাইট্রেটের যোজনী কত, 1, তাহলে এটা হবে এইরকম। সেগুলা গেল। তাহলে আমাদের এইখানে যে এই যে অ্যামোনিয়াম যে লবণগুলো আছে, তো এগুলা সবগুলোই আমাদের অ্যামোনিয়াম লবণ। অ্যামোনিয়াম লবণের সাথে আমরা যদি ক্ষারের বিক্রিয়াটা দেই, তাহলে অ্যামোনিয়াম লবণ, ধর অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে আমরা ক্ষারের একটা বিক্রিয়া দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এইখানে আমাদের কি 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 উৎপন্ন হবে, এইখানে এইটা যদি প্লাস হয়, এটা মাইনাস হয়, এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, তাহলে এখানে আমাদের ক্লোরিন এবং হাইড্রোজেন একটা উৎপন্ন হবে। এইটা আমরা দেখতে পাইতেছি যে এখানে সোডিয়াম ক্লোরাইড একটা উৎপন্ন হবে। তো এখানে প্লাস ক্লোরিন আর সরি মাইনাস ক্লোরিন আর প্লাস সোডিয়ামের মধ্যে একটা সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এবং এইখানে আবার ভাবতে পারি যে আহ, এইখানে মনে হয় যে আহ, এই যে অ্যামোনিয়াম আর হাইড্রোক্সাইড মিলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, বাট এটা হয় না। So, এটা আমাদের এইখানে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে, এবং আর আমাদের এক্সট্রা ভাবে পানি উৎপন্ন হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়ায় অ্যামোনিয়াম গ্যাস উৎপন্ন হয়, যে অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়ায়, লবণের সাথে আমাদের যে ক্ষার আছে, দেখ এই লাইনটা মুখস্থ রাখতে হবে, ক্ষারের বিক্রিয়ায় লবণ, পানি এবং NH3 গ্যাস উৎপন্ন হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে অবশ্যই। আচ্ছা, যদি এইটা হয় যে আমাদের অ্যামোনিয়াম লবণের সাথে আমাদের ক্ষারের বিক্রিয়ায় যে লবণ, পানি এবং গ্যাস উৎপন্ন হয়, তো অ্যামোনিয়াম লবণ তো আমাদের আরো আছে। এই যে ধর যে অ্যামোনিয়াম সালফেট আমরা যদি হিসাব করি, যে অ্যামোনিয়াম সালফেট, সে অ্যামোনিয়াম সালফেটও তো একটা অ্যামোনিয়াম লবণ। আর বলছে ক্ষারের বিক্রিয়ায়। সো তোর ইচ্ছা মতো একটা ক্ষার নে, তোর ইচ্ছা মতো একটা ক্ষার নিলে ধর যে আমাদের তো সোডিয়াম হাইড্রোক্সাইড তো শুধু ক্ষার না, আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইডও ক্ষার হইতে পারে। সো তাহলে এখানে লবণটা আমাদের কি হবে, লবণ হবে পটাশিয়াম সালফেট। এরপরে এটা লবণ উৎপন্ন হইলো, আর আমাদের কি উৎপন্ন হবে, অ্যামোনিয়াম গ্যাস মানে NH3। আর হচ্ছে যে এটা অ্যামোনিয়াম গ্যাস না, কিন্তু অ্যামোনিয়া গ্যাস। এটা মানে এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়াম কিন্তু না। এই যে এটা এটা হচ্ছে অ্যামোনিয়া, আছে লিখে দেই, তোরও লেখে না কেন, এটা হচ্ছে অ্যামোনিয়া। তো এটা NH3 গ্যাস, আর এখানে আমাদের কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। সেম ভাবে আমরা যদি আর একটা লবণ নেই,
যে ধর আমরা নিলাম অ্যামোনিয়াম নাইট্রেট, যে NH4NO3। এখন আমাদের ক্ষার আর আমাদের কি কি হইতে পারে, গ্রুপ 1 2 এর আমাদের যতগুলা মৌল আছে, আমি যদি এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিই, তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে তো আমাদের একটা ক্ষার। সেখানে লবণ আমাদের কি হবে, ক্যালসিয়াম নাইট্রেট। সো ক্যালসিয়ামের যোজনী 2, নাইট্রেটের 1, তাহলে CaNO3 2। এবং আর এখানে আমাদের কি উৎপন্ন হবে, উৎপন্ন হবে আমাদের NH3 প্লাস পানি। গেল। আচ্ছা, এখন যদি সমতা করা লাগে তাহলে সমতা ওগুলো পরে, কিন্তু আমাদের এইখানে যে লবণ এবং পানি উৎপন্ন হবে এটা তো আমরা বুঝতে পারছি। আচ্ছা দেখ, আমরা এটা সমতা করার জন্য এখানে আমাদের নাইট্রেট এইদিকে বাম দিকে একটা, ডান দিকে হয়ে গেছে 2টা, তাহলে আমরা এখানে প্রথমে 2 দিলাম নাইট্রেটের সমতা করার জন্য। তাহলে তাহলে আমাদের দেখ নাইট্রেট 2টা হয়ে গেছে, ঠিক আছে, বাট আমাদের আবার বাম দিকে NH4-এ তাহলে একটা তো নাইট্রোজেন আছে, তাহলে এখানে নাইট্রোজেন হয়ে গেছে 2টা। আর এইখানে আমাদের এই যে NH3-তে নাইট্রোজেন একটা, তাহলে আমরা যদি এইখানে আবার 2 দেই, এইখানে 2 দিলাম, 2 দিলে তাহলে এইখানে হাইড্রোজেন এইখানে 8টা, আর হাইড্রোক্সাইডে 2টা, 10টা। তাহলে এইখানে হাইড্রোজেন 6টা, আর এইখানে পানিতে 2টা, 8টা। তাহলে আমরা যদি এইখানে 2 দেই তাহলে হয়ে যাবে 10টা। আচ্ছা, তাহলে এইখানে আমাদের নাইট্রেটের তো আমাদের সমতা হইছে। তাহলে এখানে ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা, এবং এইখানে নাইট্রেট বাদে আমাদের অক্সিজেন আছে এখানে 2টা, এবং এইখানে 2টা। তাহলে আমাদের এটা সমতা হয়ে গেছে। তো এখন আশা করি এই বিক্রিয়াগুলো লিখতে পারবি, যে অ্যামোনিয়াম লবণের সাথে আমাদের বিক্রিয়াগুলো কিরকম হবে। আশা করি বুঝতে পারছিস। যদি না বুঝে থাকিস আবার দেখবি বারবার। এই বিক্রিয়াগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো আজকের ক্লাসে কিন্তু অনেক বিক্রিয়া কিন্তু হয়ে গেছে অলরেডি, সো আরো আমাদের জিনিসপত্র আছে। হ্যাঁ, এখন আমাদের আছে যে ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। সো এখন এর আগে আমরা একটা জিনিস পড়ছিলাম যে অ্যাসিডের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, এটা কিন্তু আমরা পড়ছিলাম। তো আমাদের এখন ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা। সো আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুইটি যৌগই আয়ন থাকে, তবে কঠিন অবস্থায় এই আয়ন মুক্ত অবস্থায় থাকে না। এগুলোকে দ্রবীভূত করার সাথে সাথে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে মুক্ত হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, এবং দ্রবণে হাইড্রোক্সাইড আয়নই ঋণাত্মক আধান বা চার্জ বহন করে। আচ্ছা, তো তোর মানে তুই বইয়ে যেগুলা আছে আর কি, যে আমাদের এই যে আমাদের যে শক্তিশালী ক্ষার অথবা শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী ক্ষারও কিন্তু আমাদের পানিতে সম্পূর্ণরূপেই বিয়োজিত হবে। তো এরা যখন আমাদের এই যে সলিড অবস্থায় থাকে বা কঠিন অবস্থায় থাকে, তখন কিন্তু এরা কোনো ধরনের আয়ন হিসেবে থাকবে না। সো আয়ন হিসেবে না থাকলে এরা কিন্তু এইভাবে ক্ষার ধর্মটাও প্রকাশ করে না। এই যে এখানে বলছে কঠিন অবস্থায় এই আয়ন মুক্ত থাকে না। সো আমরা আমরা যখন কেবলমাত্র পানিতে যখন কেবলমাত্র দ্রবীভূত করব, পানিতে দ্রবীভূত করার পরে এরা যে আমাদের জলীয় দ্রবণে পরিণত হবে, এই যে জলীয় দ্রবণে পরিণত হইল, সো জলীয় দ্রবণে পরিণত হওয়ার পর এরা আমাদের কি করবে, এরা আমাদের এখন যেহেতু শক্তিশালী ক্ষার, সেটা একমুখী তীর চিহ্ন। সো সোডিয়াম একটা আয়ন, এবং এবং আমাদের এখানে কি হবে, আর একটা আয়ন হবে আমাদের হাইড্রোক্সাইড আয়ন। সেম ভাবে এখানে আমাদের পটাশিয়াম আয়ন, এবং এইখানে হবে আমাদের হাইড্রোক্সাইড আয়ন। সো আমাদের এই যে আমাদের অ্যাসিডে যেমন হাইড্রোজেন আয়নটা যেমন অ্যাসিডের ধর্ম নিয়ন্ত্রণ করতো, এখানে তেমনি হাইড্রোক্সাইড আয়নটা আমাদের একই কাজ করে। ওকে, তাহলে এখানে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে অ্যামোনিয়া অণুর সমষ্টি। অ্যামোনিয়াকে পানিতে দ্রবীভূত করা হলে অ্যামোনিয়া গ্যাস এবং পানির বিক্রিয়ায় অ্যামোনিয়াম আয়ন এবং আর হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। তবে পানিতে অ্যামোনিয়া সামান্য অংশে দ্রবীভূত হয় কৌলস আছে, এগুলো লাগবে না। উম হ্যাঁ, এখন আমাদের এই যে তোর বইয়ের যে ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা, এখানে যে আমাদের লাস্ট প্যারাটা আছে, যে যে সকল ক্ষার জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় তারা দুর্বল ক্ষার, এটা তো আমরা জানি আগে থেকেই। অ্যাসিডের সংজ্ঞার ক্ষেত্রেও সেম জিনিস। তো সবল ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়, এটাও আমরা জানি। তো দুর্বল ক্ষারের, যেহেতু দুর্বল ক্ষার কম আয়নিত হয়, সেহেতু দুর্বল ক্ষারের জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ কম থাকবে। যেহেতু সবল ক্ষার পানিতে পুরোপুরি বিয়োজিত হয়, সেহেতু সবল ক্ষারের জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ বেশি থাকবে।
সো আমরা এটা জানি, তাহলে আচ্ছা এটা লিখে দেই যে দুর্বল ক্ষার পানিতে আংশিক আয়নিত হয়। আচ্ছা, আয়নিত বা বিয়োজিত কথাটা কিন্তু একই, যে পানিতে আংশিক বিয়োজিত হয়। তাহলে তাহলে এখানে আমাদের কি থাকবে, যেহেতু আংশিক বিয়োজিত হয়, সুতরাং এদের জলীয় দ্রবণে আমাদের কি থাকবে, হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ কম থাকবে। আচ্ছা, এদের জলীয় দ্রবণে হাইড্রোক্সাইডের পরিমাণ আমাদের কম থাকবে। তা এবং আমাদের সবল ক্ষার, আচ্ছা এখানে ডট ডট দিয়ে লিখি, সবল ক্ষার পানিতে আমাদের পূর্ণ বা সম্পূর্ণ বিয়োজিত হয়, সুতরাং জলীয় দ্রবণে হাইড্রোক্সাইডের পরিমাণ এইখানে আমাদের কি থাকবে, বেশি থাকবে। সো আমরা এই জিনিসগুলা বুঝতে পারছি। আচ্ছা, তো যদি এগুলা যদি বুঝে থাকিস তাহলে এরপরে আমাদের কি আছে, এরপরে পিএইচ। আচ্ছা, এই ক্লাসটা আমরা এখানে শেষ করে দেই, তারপরে নতুন ক্লাস থেকে পিএইচ শুরু করি।